আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ভোটার তালিকায় প্রবাসীদের অন্তর্ভুক্ত করতে সংস্কার কমিশনের প্রস্তাব, অংশীজনদের সদিচ্ছার উপর অবাধ নিরপেক্ষ নির্বাচন নির্ভর করছে মন্তব্য। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফের আরও 2 দফা নামাজে জানাজা, সোমবার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা মানুষের সংস্কার নিয়ে আগ্রহ নেই বললেন বিএনপি নেতা আলাল। তারেক রহমান সহ সকল নেতাকর্মীর মামলা প্রত্যাহার দাবি। রবি মৌসুমের শুরুতেই ঠাকুরগাঁওয়ের সার সংকটে দিশেহারা কৃষক, সরবরাহ কম জানিয়েছেন ডিলাররা। এবং 2 দশকে পার্বত্য অঞ্চলে বেড়েছে ফলের চাষ, সরকারি সহযোগিতা পেলে পাহাড়ে ফল উৎপাদন পাল্টে দিতে পারে ওই অঞ্চলের অর্থনীতির হিসাব নিকাশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। ভোটার তালিকায় অসঙ্গতি দূর করার পাশাপাশি প্রবাসীদের অন্তর্ভুক্ত করা ও না ভোটের বিধান যুক্ত করা সহ নানা সংস্কার প্রস্তাব পেয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এসব প্রস্তাব পর্যালোচনা করে সরকারের কাছে প্রতিবেদন দেবে কমিশন। কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, সংশ্লিষ্ট সব অংশীজনদের সদিচ্ছার উপর নির্ভর করছে আগামী নির্বাচন কতটা অবাধ ও নিরপেক্ষ হবে। নাজিব বেগ জানাচ্ছেন বিস্তারিত। আওয়ামী লীগ শাসনামলে সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল নির্বাচন ব্যবস্থা। গত 3টি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানামুখী প্রশ্ন থাকলেও সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের বক্তব্য ছিল এমনই। কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনটা মোটামুটি সুনিয়ন্ত্রিত ছিল। নির্বাচন ব্যবস্থার সংস্কারে গঠিত কমিশন শুরু থেকে বিভিন্ন অংশীজনদের সাথে বৈঠক করে আসছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও অনলাইনে সংস্কার প্রস্তাব নিয়েছে কমিশন। নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, নির্বাচন কমিশনকে স্বাধীন করা, নির্বাচন কমিশনেরকে কার্যকর করা, ভোটার তালিকা সঠিক করা, একই সাথে প্রবাসীদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা, সীমানা পুনর্নির্ধারণ নিয়ে অনেক অভিযোগ আছে, গুরুতর অভিযোগ আছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। সীমানা নির্ধারণটা সঠিকভাবে করা। তবে বেশিরভাগ সংস্কার প্রস্তাব বাস্তবায়ন সময় সাপেক্ষ নয় বলে জানান তিনি। নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে জাতীয় সনদে অংশীজনদের স্বাক্ষর করার প্রত্যাশার কথা জানান কমিশন প্রধান। অধিকাংশ সংস্কারই আমরা যেগুলো প্রস্তাব করব এগুলো অধ্যাদেশের মাধ্যমে আইনে পরিবর্তন আনা সম্ভব। তো এগুলো নির্ভর করবে যে সরকার এবং রাজনৈতিক দলের যে তাদের মধ্যে যে সংলাপ হবে। জাতীয় সনদে স্বাক্ষর করা সব অংশীজন, যাতে পরবর্তীতে এগুলো বাস্তবায়নের ব্যাপারে তাদের উপর একটা বাধ্যবাধকতা থাকে। আগামী 31শে ডিসেম্বর সরকারের কাছে সংস্কার প্রস্তাব হস্তান্তর করবে কমিশন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। সদ্যপ্রয়াত উপদেষ্টা হাসান আরিফের কর্মজীবন ও ব্যক্তি জীবন থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। আজ তৃতীয় নামাজে জানাজা শেষে তার স্বজনরা জানান, আগামী 23 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে হাসান আরিফকে। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। শুক্রবার বিকেল 3:15টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভূমি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ। শুক্রবার রাতেই তার প্রথম নামাজে জানাজা হয়। শনিবার তার মরদেহ নেওয়া হয় দীর্ঘদিনের কর্মস্থল হাইকোর্ট প্রাঙ্গণে। সেখানে জানাজায় প্রধান বিচারপতি সহ যোগ দেন সাবেক বর্তমান সহকর্মীরা। এবং ওনাকে হারিয়ে দেশও একজন খুব মূল্যবান আইনজীবীকে হারিয়েছে। আমি নিজেও একটু ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছি। ক্ষমতা পেলে মানুষের সাথে বদনাম বের হয় অনেক কিছু। হাসান আরিফ ছিল অনন্য একটা ব্যক্তিত্ব, তার সঙ্গে কোনো তুলনা হয় না। তিনি একজন সৎ এবং নির্লোভ একটা ব্যক্তি ছিলেন। তৃতীয় জানাজা হয় তার সর্বশেষ কর্মস্থল সচিবালয়ে, যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। তার পরিবার যেন এই শোক সইতে পারে, সহকর্মীরা যেন আবার নতুন উদ্যমে তার শিখিয়ে দেওয়া কাজগুলোর কথা মনে রেখে তার যে পরিকল্পনাগুলো ছিল সেগুলো বাস্তবায়নে কাজ করতে পারে, সেজন্য দোয়া করবেন। ওনার সাথে কাজ করেছি, উনি কিছু
ভীষণ আমাদেরকে অফিসিয়ালি দেখিয়ে গেছেন। আমাদের কর্তব্য হবে, আমি যেহেতু ট্যুরিজমের সাথে ওনার সাথে জড়িত ছিলাম, এগুলোকে বাস্তবায়ন করা। ওনাকে বাস্তবায়ন করলে ওনার আত্মশান্তি পাবে। দেশকে খুব ভালোবাসতেন এবং অত্যন্ত সৎ ছিলেন, এবং আমরা যারা কাজ করেছি আমাদের কোনো চাপ ছিল না। আমরা যে কোনো সিদ্ধান্ত চাইলে উনি এটা খুব সুন্দরভাবে দিতে পারতেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। 23 তারিখে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করব। সময়টা অবশ্যই জোহরের আগে হওয়ার সম্ভাবনা বেশি, তবে এখনো এক্স্যাক্ট টাইমটা ফাইনালাইজ করা হয় নাই, আমরা এটা পরে জানিয়ে দিব। আমার ছোট বোন কানাডায় থাকেন, ও আজ 22 তারিখ রাতে আসবে ঢাকায়, তারপরে ওর সাথে কথা বলে আমরা একটা ফাইনাল ডিসিশন জানাবো। পাথর রহমান, চ্যানেল আই, ঢাকা। সংসার চালানো যেখানে দায়, সেখানে সংস্কার নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের বিক্ষোভ সমাবেশে তিনি অভিযোগ করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা মানুষ, অবিলম্বে তা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির সকল নেতাকর্মীর রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার এবং আটক নেতাকর্মীদের মুক্তিও দাবি করেন আলাল। সাধারণ মানুষের প্রশ্ন, আগে সংসার নাকি আগে সংস্কার? কারণ সংসারই তো এখন মানুষের চলছে না। বাজারে গেলে প্রতিটা জিনিস লাফিয়ে লাফিয়ে মূল্য বৃদ্ধি হচ্ছে, মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে, মানুষের বাজেটে এখন আর কুলোচ্ছে না। বাজারে গিয়ে বাজার থেকে হাসি মুখে ফেরত আসছে এমন কোনো পরিবারের সদস্যকে পাবেন না। সংসার চালানো যেখানে দায়, সেখানে সংস্কার নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নেই। যে সংস্কারের কথা আপনারা বলছেন, আপনাদের সংস্কার হওয়া উচিত মোটা দাগে এই কাজগুলো করা। রিমান্ডে 67 দিনের নির্যাতন, জামিন হওয়ার পরও জেলে আটকে রাখা, জেলগেট থেকে নিয়ে ক্রসফায়ার দেওয়ার চেষ্টা সহ 15 বছর দুর্বিষহ জীবন কাটাতে হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর তরুণ নেতা শফিকুল ইসলাম মাসুদ। চ্যানেল আইকে তিনি বলেছেন, র‍্যাব তার গর্ভবতী স্ত্রীকে আটক করে নির্যাতন করায় জন্মের পরপরই তার সন্তানের মৃত্যু হয়। রাজনীতিবিদদের জেল জীবন নিয়ে শনিবারের ধারাবাহিক রিপোর্টে জামাত নেতা শফিকুল ইসলাম মাসুদের কথা জানাচ্ছেন মাস্টুর শাকিল। বিগত 16 বছরে আমাদেরকে যত কোণঠাসা করা। ইসলামী রাজনীতির সাথে শফিকুল ইসলাম মাসুদের যুক্ত হওয়া স্কুল জীবনেই, পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় সভাপতি হন তিনি। বিশ্ববিদ্যালয় জীবনেই আওয়ামী সরকারের হাতে প্রথম জেল ও রিমান্ড বলে জানান মাসুদ। বলেন, সবকিছু ছাপিয়ে গেছে 2013 সালে সর্বশেষ আওয়ামী লীগ সরকারের হাতে গ্রেপ্তার ও রিমান্ডে নির্যাতনের ঘটনা। আমার ইন্টারোগেশনে আসছেন, তাদের তো পরিচয় দেওয়া উচিত, বলছে পরিচয় দেওয়া দরকার নেই, এখানে দেশি বিদেশি লোকেরা আছে। তো পায়ের তলায় অসম্ভব টর্চার করছে তারা। আমার পায়ে আমি ফেলতে পারিনি, অন্তত 6 মাস পা নিচে ফেলতে পারিনি। হাঁটুতে আপনার ওরা ওদের হাতুড়ি আছে, হাতুড়িটা দেখার সুযোগ হয় না, মেবি মাঝারি সাইজের হবে, ওটা দিয়ে এই হাঁটুতে আর পায়ের তলা আর হলো এইটাতে হলো বিটিংটা করেছে, এই দুই জায়গাটা। তো বিটিংটা যখন তারা করেছে, ওই বিটিংটা এবং হাঁটুর যে ইয়াটা, এইটা আমাকে তখন ওরা তখন দেখছে, আমি ওই এক পর্যায়ে আমি চেয়ার থেকে পড়ে গেছি, দুটা চেয়ারে শোয়াই নিছিল আর কি। আমি চেয়ার থেকে পড়ে যাওয়ার পরে ওরা ভয় পাইছে। বারবার জামিন পেলেও জেলগেট থেকে তাকে গ্রেপ্তার করে আবারও জেলে পাঠানো ছিল গত 10 বছরের নিয়মিত ঘটনা। একবার তো হলাম 2014 9 আগস্ট, ওই টাইমে ছিলাম 3.5 বছর। জামিন হয়ে গেছে কিন্তু 1.5 বছরে, বাকি 1.5 বছর 2.5 বছর আমার থাকতে হয়েছে শুধুমাত্র সরকারের নির্দেশে। মানে থার্ড টাইমে, প্রথমে বেরিয়েছি নিয়ে গেছে, ওই টাইমে আমাকে তারা ক্রসফায়ার দেওয়ার চিন্তা করেছে। আমার এক হাতে কোরআন শরীফ, আমি এটা নিয়ে কোরআন শরীফ, আর আমার কোর্টের অর্ডার ছিল, নো অ্যারেস্ট নো অ্যারেস্ট, হাইকোর্টের অর্ডার। উঠে গাড়ির পিছনে হাত বাঁধলো, চোখ বেঁধে দিল মাইক্রোতে করে। তার গর্ভবতী স্ত্রীর উপর র্যাবের নির্যাতনে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মৃত্যুর স্মৃতি বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এই তরুণ নেতা। গাড়িতে যে তারা মুভমেন্টটা করেছে, বাচ্চাটা উঠে গেছে। মেডিকেলে ভর্তির জন্য যখন নিয়ে গেল, ওরা বললো যে এখন ইমার্জেন্সি করতে হবে, ডেলিভারি করতে হবে। বাচ্চাটা হলো একদম নর্মাল বেবি তখন। তো ডাক্তাররা তখনই বলছে যে খুব কতক্ষণ লাইফ করবে আমরা ঠিক জানি না। সকালবেলায় আমাকে বললো যে সিচুয়েশনটা ভালো না, এর কিছুক্ষণ পরই মারা গেছে।
বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে বিদেশি গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে শেখ হাসিনা সরকারের নির্যাতন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অমানবিক অধ্যায়। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। স্কাই ডাইভিংয়ে প্রায় ৪১,৮০০ ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে ঝাঁপ দিয়ে প্যারাশুট ছাড়া প্রায় ৩৭,৩০০ ফুট ফ্রি ফল করে গিনেস বুকে নাম লিখিয়েছেন আশিক চৌধুরী। সাথে ছিল বাংলাদেশের পতাকা। গিনেসের গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রি ফল উইথ এ ফ্ল্যাগ শাখায় তার সাথে বাংলাদেশেরও এই অর্জন। কিভাবে এই রেকর্ড করলেন তিনি, সে গল্প জানাচ্ছেন পরাগ আজিম। আশিক চৌধুরীর এই দুঃসাহসিক স্কাই ডাইভিংয়ের দৃশ্য গত ২৫শে মে যুক্তরাষ্ট্রের মেমফিসে। সেখানকার উইংসফিল্ড বিমান ঘাঁটি থেকে বিমানে উড়ে এ প্রচেষ্টা চালান আশিক। দেশের পতাকা হাতে ৩৭,২৯৭ ফুট ফ্রি ফল করে ভূমি থেকে প্রায় ৪,০০০ ফুট উচ্চতায় এসে পিঠের প্যারাশুট খোলেন তিনি। এর আগের রেকর্ডটি ছিল ভারতের স্কাই ডাইভার জিতিন বিজয়ানার। তবে গিনেস বুকে নাম লেখানোর টার্গেট নিয়ে স্কাই ডাইভিং শুরু করেননি আশিক। সিঙ্গাপুরে ব্যাংকার হিসেবে কাজ করা অবস্থায় তিনি স্কাই ডাইভিংয়ের উপর লম্বা প্রশিক্ষণ নেন। আমার প্ল্যান ছিল যে ঠিক আছে, যেহেতু আমি স্কাই ডাইভ করি, শখের স্কাই ডাইভার, আমি কি এরকম কোনো একটা রেকর্ড করতে পারি কিনা যেটা করে আমি বাংলাদেশকেও একটা প্ল্যাটফর্ম দিতে পারবো, সবাই বাংলাদেশের নামটাও জানবে, প্লাস আমারও নিজেকে টেস্ট করা হবে আমার লিমিটটা আসলে কতদূর পর্যন্ত। আসলে স্কাই ডাইভ কমিউনিটি বাংলাদেশকে ওভাবে চিনে না, ঠিক যেভাবে বাংলাদেশকে অনেক গ্লোবাল কমিউনিটিতে ওইভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হয়নি। সেখান থেকে আইডিয়াটা আসলো, ঠিক আছে তাহলে বাংলাদেশের পতাকা নিয়ে কিছু একটা করা যায় কিনা। রেকর্ডের দিনের ঝুঁকিপূর্ণ অ্যাডভেঞ্চারের বর্ণনা দেন আশিক। আমরা যখন ঝাঁপ দিলাম, ঝাঁপ দেওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারলাম যে আসলে আমরা থিওরিটিক্যালি যেই চিন্তাভাবনাগুলো করেছিলাম সবগুলো ওভাবে কাজ করছে না। যেরকম পতাকাটা খুবই ভয়াবহভাবে রিয়্যাক্ট করছিল, একটু বাতাস পেলেই সে আমাকে ঠেলে ১০-২০ ফিট এদিকে ওদিকে ছুঁড়ে ফেলে দিচ্ছিল। অ্যাট দ্য সেম টাইম এত ফাস্ট আমরা ফল করছিলাম পতাকার কারণে, পতাকার ওয়েট এবং আমার ওয়েটের কারণে, যে প্রায় ৩১৪ কিলোমিটার বেগে, প্রেশারের কারণে এবং সব কিছু মিলিয়ে এবং এই পতাকার স্ট্রেসের কারণে আমি আসলে কমপ্লিটলি ভিশন লুজ করেছিলাম। পতাকা ধরে যদি আমি ৩ মিনিট মানে ৪,০০০ ফিট পর্যন্ত আসলে ফ্রি ফল করতে পারি তাহলে আমি জানতাম রেকর্ডটা হবে। আশিক চৌধুরী বর্তমানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বিদেশ থেকে এসে তার এই দায়িত্ব নেয়া। তবে সুযোগ পেলে তরুণদের স্কাই ডাইভিংয়ে আগ্রহী করতে কাজ করবেন আশিক। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। রবি মৌসুমের শুরুতে ঠাকুরগাঁওয়ে দেখা দিয়েছে সার সংকট। দোকানে দোকানে ঘুরেও সার পাচ্ছেন না কৃষক। চাহিদার তুলনায় সরবরাহ কম বলে জানিয়েছেন ডিলাররা। তবে জেলা প্রশাসক বলেছেন সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। ঠাকুরগাঁও থেকে এটিএম শামসুজ্জোহার তথ্য ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। রবি মৌসুম শুরু হলেও ঠাকুরগাঁওয়ে মিলছে না চাহিদা মতো সার। দিন যত যাচ্ছে সংকট ততই বাড়ছে। সারের জন্য দোকানে দোকানে ঘুরছেন চাষিরা। সরবরাহ না থাকার কথা বলে কৃষকদের খালি হাতে ফিরিয়ে দিচ্ছেন ডিলাররা। কোনো কোনো ক্ষেত্রে নেওয়া হচ্ছে বাড়তি দাম। ৫০০ থেকে ৫৫০ টাকা বেশি এবং এগুলো সার ২০০ থেকে ২৫০ টাকা বেশি। বেশি আগে থেকে বেশি সারের আগাল লাইন ধরে সার নেবে না, তাও পাওয়া যায় না। ইউরিয়া সার নাই, পটাশ সার নাই, এরকম সারের ওরা অভাব দেখে। মানে এই দোকানে নেই ওই দোকানে, ওই দোকানে নেই ওই দোকানে, এইভাবে নিতে হয় আর কি। কৃষকদের চাহিদা মতো সার দিতে না পেরে চাপের মুখে পড়েছেন ডিলাররা। যদি বরাদ্দটা বাড়ায় দেওয়া হয়, যেমন আমরা ইউরিয়ার বরাদ্দটা পাচ্ছি, এরকম যদি আমরা টিএসপি এমওপি বরাদ্দটা পাই তাহলে কৃষকের কোনো চাহিদা থাকবে না। সার সংকটের অভিযোগ উড়িয়ে দিয়ে জেলা প্রশাসক বলেছেন পর্যাপ্ত সার মজুদ আছে, কোনো সংকট নেই। কৃষকদের কাছে সার পৌঁছে দিতে পদক্ষেপ নেওয়া হয়েছে। সার এবং বীজ আপাতত কোনো ক্রাইসিস নেই, আমাদের বরাদ্দও রয়েছে এবং বাজারে পর্যাপ্ত সারও আছে। কিছু কিছু অভিযোগ যেটা শোনা যাচ্ছে যে একটু বেশি দামে সার কালেক্ট করতে হচ্ছে, সেই বিষয়ে আমার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ফিল্ডে গিয়ে সেগুলো তদারকি করছে। ফসল উৎপাদন নির্বিঘ্ন করতে চাহিদা মতো সার সরবরাহের দাবি কৃষকদের। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। গত 2 দশকে দেশের পার্বত্য অঞ্চলে বেড়েছে ফলের চাষ। শরীয়তপুরের ব্যবসায়ী কামাল আহমেদ বান্দরবনের পাহাড়ে জমি লিজ নিয়ে গড়েছেন মিশ্র ফলের বাগান। এবছর কমলার ভালো ফলনে বেশ আশাবাদী তিনি। বলেছেন পাহাড়ের ফল পাল্টে দিতে পারে ওই অঞ্চলের অর্থনীতির হিসাব নিকাশ। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। বান্দরবনের লামা উপজেলার ফাঁসিয়াখালী এলাকার এই পাহাড়ি বন মূলত এক সাজানো উদ্যান। শরীয়তপুর থেকে এসে ব্যবসায়ী কামাল আহমেদ 42 একর জমি লিজ নিয়ে এখানে গড়েছেন ফলের মিশ্র বাগান।
এত বড় জায়গা, এত বড় এরিয়া কমার্শিয়ালি করতে গেলে এরকম জায়গা নিজের নাই। আর উঁচু জায়গা হলো আপনার ফলের জন্য মানে আদর্শ, উপযুক্ত এবং দীর্ঘমেয়াদী ফলটা দেবে। একসাথে এট টু টাইম সব করা, আপনার যে গর্তর যে পজিশনগুলি করা 2 ফিট বাই 2 ফিট জৈব সার দিয়ে। মরশুমের এই সময়টায় পাহাড়ি বাগানটির মূল আকর্ষণ কমলার ফলন। এটা 4 কেজি হবে। দার্জিলিং কমলার গাছ কতগুলো বলেন? গাছ আছে 2000-এর বেশি। 2000। আর চাইনিজটা? চাইনিজে 500। এক একটা গাছে আপনার 4 মণ করে হয় না? একটা 3 মণ 4 মণ করে হয় কমলা। টসটসে পাকা রসালো কমলা পাল্টে দিয়েছে পাহাড়ের কৃষি অর্থনীতি। এই বাগানটা আছে বলে আমরা প্রতিদিন 13 জন লোক 13টা পরিবার আমাদের চলতেছে। আবার যখন আমাদের সারের সিজন হচ্ছে তখন আমরা 40 থেকে 45 জন লোক এখানে রেগুলারলি কাজ করতে পারি। সরকারের সহযোগিতা পেলে পাহাড়ে ফল উৎপাদনে বিপ্লব আসবে বলে মনে করছেন এই উদ্যোক্তা। যে পরিমাণ ফল আমদানি করে, যে কমলা, মালটা, বিভিন্ন ফল, তার থেকে যদি কিছু টাকা আমাদের বাগানের সাবসিডি করা হয়, যে ডিপ ইরিগেশন সোলার সিস্টেম করে অনেক সময় কারেন্ট থাকে না, তখন আমার এই প্রবলেমটা হয়, বিশেষ করে যখন ফুল চলে আসে। দেশে প্রতি বছর প্রায় 20,000 কোটি টাকার ফল আমদানি হয়। অন্যদিকে দেশের ভেতরে অভ্যন্তরীণভাবেও ফলের উৎপাদন বাড়ছে। যে পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করে বাইরে থেকে ফল আমদানি করা হয়, সেই অর্থের কিছুটা যদি এখানে বিনিয়োগ করা হয় তাহলে আমাদের পাহাড়ি এলাকাগুলোতে ফলের আবাদ আরও বাড়বে এবং বিদেশ থেকে আমদানি নির্ভরতা অনেকটাই কমিয়ে আনা যাবে। তরুণ উদ্যোক্তাদের হাত দিয়ে এটি ইতিমধ্যেই প্রমাণিত। বান্দরবানের লামার হাসিয়াখালী থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাকারী পুলিশ সদস্যদের বিচার করা হবে বলে জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। পুলিশ, ছাত্র জনতা এবং রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে উল্লেখ করে চাঁদাবাজ প্রতিরোধে জনগণকে এগিয়ে আসারও আহ্বান জানান ডিএমপি কমিশনার। ছড়িয়ে পড়ছে এবং যারা মাদক সেবক তাদের টাকার অভাবে তারা আবার ছিনতাইয়ে যুক্ত হয়। মাদক নির্মূল করা, মাদককে মোকাবেলা করা, মাদক ডিলারদেরকে ধরা, এটাও সামাজিক আন্দোলনের মাধ্যমে করতে হবে। সব দায়িত্ব যদি আপনারা পুলিশের ঘাড়ে চাপিয়ে দেন তাহলে পুলিশের পক্ষে এত সমস্যা মোকাবেলা করা অত্যন্ত কঠিন। দেশের প্রাণী সম্পদ খাতের উন্নয়নে সেরা মানের পশুখাদ্য বাজারে এনেছে আকিজ এগ্রো ফিড লিমিটেড। দুপুরে রাজধানীর একটি হোটেলে 58টি পশুখাদ্যের উদ্বোধন করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ রিয়াজুল হক। আকিজ এগ্রো ফিডের পশুখাদ্যের মধ্যে রয়েছে পোলট্রি, গবাদি পশু ও মাছের খাবার। আকিজ এগ্রো ফিডের প্রধান নির্বাহী এটিএম হাবিবুল্লাহ বলেছেন, পশুখাদ্যগুলো বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তৈরি, যা কৃষকদের টেকসই জীবনযাত্রার ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করবে। অনুষ্ঠানে আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ জসিমউদ্দিন এবং অন্যরা উপস্থিত ছিলেন। ফুল কাভারেজ নিয়ে আকিজ ফিড আজকে লঞ্চ করলো। এখানে পোলট্রি সেগমেন্ট, ক্যাটেল সেগমেন্ট এবং ফিশ সেগমেন্টের সবগুলো এসকিউ নিয়ে প্রায় 58টা প্রোডাক্ট নিয়ে আমরা আমাদের আকিজ ফিডের যাত্রা শুরু করলাম আজকে। যুক্তরাষ্ট্রের সফল রপ্তানির মাধ্যমে বিশ্ববাজারে জায়গা করে নিয়েছে অর্গানিক নিউট্রিশন। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের জাতীয় সেবা ও গুণগত মানের সনদ নিয়ে বিভিন্ন সুপার শপে এসব জৈবিক পণ্য পাওয়া যাচ্ছে। অনুষ্ঠানে বক্তারা জানান, ব্যবসায়িক সফলতা নয়, এটি একটি জাতীয় গৌরব। এই শিল্পের বিকাশের মাধ্যমে দেশের রপ্তানি আয়ের নতুন দুয়ার উন্মোচন হবে। বাংলায় জাগি ভরপুর স্লোগানে ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগে চ্যানেল আইয়ের মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ 6ষ্ঠ বর্ষের ময়মনসিংহ বিভাগের বাছাই পর্ব হয়েছে। ময়মনসিংহ জিলা স্কুলে অনুষ্ঠিত বাছাই পর্বে 12,000-এর বেশি রেজিস্ট্রেশন করে অংশ নেয় 1,000-এর অধিক শিক্ষার্থী।
শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার বাড়াতে ষষ্ঠবারের মতো ইস্পাহানি মির্জাপুর আয়োজন করেছে বাংলা ভাষা নিয়ে চ্যানেল আইয়ের প্রতিযোগিতামূলক টেলিভিশন অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। ঐতিহ্যবাহী ময়মনসিংহ জিলা স্কুলে অংশগ্রহণ করে খুশি শিক্ষার্থীরা। বাংলার উপর আমার দক্ষতা কেমন সেটা দেখার জন্য, নতুন কিছু শেখার জন্য, নতুন কিছু জানার জন্য এবং এখানে অংশগ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। এখানে বাংলাবিদ দিতে এসেছি, ছোটবেলা থেকে বাংলাবিদ দেখে বড় হয়েছি, এখন যখন সুযোগ হয়েছে ফার্স্টবারের মতো দিচ্ছি। এই বাংলাবিদটা হচ্ছে মূলত আমাদের বাংলা ভাষাকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য, যেন আমরা বাংলা ভাষাকে আরও জানতে পারি, বাংলা ভাষার প্রতি আমাদের একটি মমত্ববোধ জাগ্রত করতে পারি। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় 40 নম্বরের সাহিত্য ও ব্যাকরণ ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন ও 30 নম্বরের অনুধাবনমূলক প্রশ্ন উত্তরের মাধ্যমে নির্বাচন করা হয় ময়মনসিংহ বিভাগের 100 শিক্ষার্থীকে। তাদের মধ্যে যাচাই বাছাই শেষে মূল পর্বে 5 জন চূড়ান্ত হয়। আমরা চাই বাংলা ভাষা, বাংলা ঐতিহ্য, বাংলা সাহিত্য, বাংলা আমাদের মননে যে বাংলাটা, সেই বাংলা যেন আমাদের নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে যায়, শুধু দেশে না দেশের বাইরেও। এবং এটা একটা পারিবারিক একটা অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের জন্য আমাদের পরিবার নিয়ে আসলে দেখার মতো একটা অনুষ্ঠান, যার কারণে এই অনুষ্ঠানের আমরা ব্যাপক সাড়া পাই। এই অনুষ্ঠানটা পৃথিবীর বুকে বাংলা নিয়ে একমাত্র রিয়েলিটি শো এবং যেটা আমরা পরপর 6 বছর ধরে আয়োজন করছি। ঢাকায় মূল পর্ব শেষে দেশসেরা বাংলাবিদ জিতে নেবেন 10 লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন যথাক্রমে 3 লাখ ও 2 লাখ টাকার মেধাবৃত্তি। এছাড়াও প্রথম 10 জন প্রতিযোগী পাবেন একটি ল্যাপটপ সহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্য 50,000 টাকার সমমূল্যের বাংলা বই ও আলমারি। রাজীব আহমেদ, চ্যানেল আই। চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি পরাগ আজিমের বাবা সাধারণ বীমা কর্পোরেশনের সাবেক শাখা ব্যবস্থাপক কাজী মোহাম্মদ জাহিদুর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদ আসর হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগরে নিজ গ্রামে তাকে দাফন করা হবে। এবার নিটলটাটা কৃষি সংবাদ। কক্সবাজারের শুটকি মহালগুলোতে পুরোদমে শুটকি উৎপাদন চলছে, তবে সাগর থেকে মাছ আহরণ কমে যাওয়ায় বাজারে শুটকির দাম বেড়ে গেছে। শুটকি পল্লীতে গিয়ে সাধারণ ব্যবসায়ীদের পাশাপাশি পর্যটকরাও কেনাকাটা করছেন। এতে পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে নাজিরাটেক শুটকি মহাল। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিও চিত্রে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। কক্সবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের নাজিরাটেক এলাকা দেশের অন্যতম প্রধান শুটকি মহল হিসেবে পরিচিত। সাগর থেকে আহরণ করা কাঁচা মাছ প্রাকৃতিকভাবে রোদে শুকানো হয় এখানে। এছাড়াও কক্সবাজার জেলার মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া, টেকনাফ ও সেন্ট মার্টিনেও শুটকি উৎপাদন করা হয়। শুটকি মহালগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত পুরুষের পাশাপাশি কাজ করে নারী শ্রমিকরা। সময়ে সারত যায়, সময়ে মইতে যায়, সময়ে 2টা বাজে যায়, সময়ে 3টা বাজে যায়। সরা জানতে দিয়া এখানে ভাত খায়, এখানে না খায়, তাইরে আমি গই। সম্প্রতি সাগরে মাছ আহরণ কমে যাওয়ায় শুটকি উৎপাদনও কমছে বলছেন সংশ্লিষ্টরা। সাগরে মাছ একটু কম আসতেছে, তাই ব্যবসা একটু সুবিধা হচ্ছে না, মাছের রেট একটু বাড়া। এখানে কোনো কেমিক্যাল নাই, মাছগুলা সম্পূর্ণ একদম বিষমুক্ত, কেমিক্যাল মুক্ত। স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন মানসম্মত শুটকি উৎপাদনের কারণে নাজিরাটেক শুটকি মহলে নিয়মিত শুটকি কিনতে আসছেন পর্যটকরা। পর্যটকরা সবসময় এখানে এটা ভিজিট করতে আসে এবং শুটকি মাছ ক্রয় করে। এই জন্য এলাকার ব্যবসায়ীরা সবসময় চেষ্টা করে যে বিশুদ্ধ শুটকি তৈরি করার জন্য। শুটকির গুণগত মান উন্নয়নে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে মৎস্য বিভাগ। শুটকি যারা উৎপাদক আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি যাতে গুণগত মানসম্মত শুটকি উৎপাদন হয়। এছাড়াও আমাদের মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। প্রাকৃতিকভাবে শুকানো এই মাছগুলো দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিদেশে, তবে এই রপ্তানি হার আরও বৃদ্ধি করার জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজারের নাজিরাটেক শুটকি মহল থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। দখল দূষণ ও অস্তিত্ব সংকটে চট্টগ্রাম মহানগরের বন্দর এলাকার মহেশখালীর শাখা খাল জলাবদ্ধতা ও স্বাস্থ্য ঝুঁকি সহ বিভিন্ন রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। পরিবেশের উন্নয়নে স্বেচ্ছাশ্রমে খাল খননের উদ্যোগ নিয়েছে বিএনপি।
জলাবদ্ধতা নিরসন ও প্রাণ প্রকৃতি রক্ষায় এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম প্রতিনিধি চৌধুরী ফরিদের রিপোর্ট। একসময় বন্দর এলাকার ৩৮ নম্বর ওয়ার্ডের পানি নিষ্কাশনের পথ ছিল মহেশখালের এই শাখা। তবে কর্তৃপক্ষের উদাসীনতায় আর লোভের শিকার খালটি এখন সরু নালায় পরিণত হয়েছে। সেই সাথে ময়লা আবর্জনায় ভাগাড়ে পরিণত হয়েছে খালটি। একটু বৃষ্টিতেই মারাত্মক জলাবদ্ধতায় পড়েন স্থানীয় বাসিন্দারা। নৌকা চলতো, ওইখানে বাজার বসতো, কিন্তু এই খালটা নষ্ট করছি আমরা নিজেরাই। আমরা যারা খালের দুই পাশে বসে আছে তারাই দখল করছি যেভাবে পারছি। ঝড় এদিকে কম না হোক, অন্যদিকেও যদি ঝড় ঢল বেশি পড়ে আমাদের এখানে পানি উঠে যায় এক মাজা। পিছনে ডাবল দিয়ে জানলা দিয়ে ফেলে এখানে ফুলায় ভরে ফেলে এই জায়গাটা। এমন বাস্তবতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি নেতারা। অনেকে স্থাপনা তৈরি করে ফেলেছে, এগুলো উদ্ধার করতে গেলে আমাদের সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট লাগবে, প্রশাসন লাগবে, কর্পোরেশনের স্টেট অফিসার আসবে, সবাই মিলে সম্মিলিতভাবে এলাকাবাসীকে নিয়ে আমি সেটা উদ্ধার করবো ইনশাল্লাহ। এটাকে যদি আমরা অবমুক্ত করতে হয় একটু সময় নিয়ে কাজ করতে হবে। এখানে খালি সিটি কর্পোরেশন একলার উপর আমরা যদি মনে করি যে ওনারা করবেন তাহলে এটা ঠিক হবে না। পানির প্রবাহের বিষয়টা খালি না, স্বাস্থ্যের বিষয়টা একটা বিশাল বড় জিনিস। তা আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। খালটি বাঁচাতে সমন্বিত পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন মেয়র। তারা উন্নয়ন প্রকল্পের মধ্যে এনেছে 36টা খাল, তাহলে বাকি খালগুলো কি হবে? এই বাকি খালগুলো আমাদেরকে উদ্ধার করতে হবে খাল খনন কর্মসূচির মধ্যে দিয়ে। না হয় ওই জলবদ্ধতা দেখবেন আপনাদের জন্য ওই জলের টাকা জলে যেভাবে চলে গেছে সেটা আমাদের জন্য একটা অভিশাপে পরিণত হবে। জলাবদ্ধতা নিরসনে খাল সংরক্ষণে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগের তাগিদ পরিবেশবাদীদের। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভোটার তালিকায় প্রবাসীদের অন্তর্ভুক্ত করতে সংস্কার কমিশনের প্রস্তাব। অংশীজনদের সদিচ্ছার উপর অবাধ নিরপেক্ষ নির্বাচন নির্ভর করছে মন্তব্য। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফের আরও 2 দফা নামাজে জানাজা, সোমবার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা মানুষের সংস্কার নিয়ে আগ্রহ নেই বললেন বিএনপি নেতা আলাল। তারেক রহমান সহ সকল নেতাকর্মীর মামলা প্রত্যাহার দাবি। রবি মৌসুমের শুরুতে ঠাকুরগাঁওয়ের সার সংকটে দিশেহারা কৃষক, সরবরাহ কম জানিয়েছেন ডিলাররা। এবং 2 দশকে পার্বত্য অঞ্চলে বেড়েছে ফলের চাষ, সরকারি সহযোগিতা পেলে পাহাড়ে ফল উৎপাদন পাল্টে দিতে পারে ওই অঞ্চলের অর্থনীতির হিসাব নিকাশ। দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।